স্বাগত জানাচ্ছি সাতনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদি। পোশাক রপ্তানি ভরা মৌসুমেও মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। হরতাল অবরোধে একের পর এক বাতিল হচ্ছে রপ্তানি আদেশ। রাজনীতিতে স্বস্তি না এলে চলতি অর্থ বছরের রপ্তানি খাতে ধস নামবে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমাদের আলোচনার বিষয় অবরোধে পোশাক খাত। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর পরিচালক মোহাম্মদ নাসির এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। হরতাল অবরোধে কারখানায় পণ্য উৎপাদন সচল থাকলেও তা পরিবহনের সুযোগ নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পণ্যবাহী যান পুড়িয়ে দেবার পর এখনো অনেকটাই বন্ধ পণ্য পরিবহন। বিজিএমই এর হিসেবে স্বাভাবিক অবস্থায় এই মহাসড়কে প্রতিদিন 5,000 পণ্যবাহী যান চলে। তবে গেল 7 দিনে পুলিশ প্রহরায় যান চলেছে মাত্র 2,000। এই অবস্থায় সময় মতো পণ্য পাঠাতে না পারায় প্রায় 50 কোটি টাকার লোকসান গুনতে হয়েছে 20টি কারখানার মালিককে। রপ্তানি আদেশ বাতিল সহ তা প্রায় 80 কোটি টাকা। বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে এ সময়টাতে সবচেয়ে বেশি পণ্য পাঠিয়ে থাকেন রপ্তানিকারকেরা। তবে এবছর পরিস্থিতি ভিন্ন। ক্রিসমাস হচ্ছে দ্য ম্যাক্সিমাম সেলিং টাইম অফ ইউরোপ অ্যান্ড আমেরিকা। তো সেই সময় যদি সে তার শার্ট প্যান্ট সোয়েটার টি শার্ট যদি না থাকে, স্টোরে না থাকে, তাহলে সে কি বিক্রি করবে? আর পরবর্তীতে সে যদি বিক্রি না করতে পারে তাহলে কি আমাদের মার্কেটে বা আমাদের ফ্যাক্টরিকে কি তারা অর্ডার প্লেস করবে? সময় মতো পণ্য পাঠাতে না পারায় ইতোমধ্যে কমে গেছে রপ্তানি প্রবৃদ্ধি। অন্যদিকে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোর রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে দিন দিন। চলমান রাজনৈতিক সহিংসতার কারণে এখন সেসব দেশের দিকে ঝুঁকছেন ক্রেতারা। আমাদের ইমেজের এত বেশি ক্ষতি হয়েছে যে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি বা বায়ার কমিউনিটিকে আমরা কোনোভাবেই আমাদের দেশের অবস্থানগুলো তাদের কাছে আমরা তুলে ধরছি, যেটা তাদেরকে বোঝাতেই পারছি না যে আমরা প্রোডাকশন করতে পারছি বা প্রোডাকশন করতে। এ অবস্থা চললে অর্থবছর শেষে রপ্তানিতে প্রবৃদ্ধি না থাকার আশঙ্কাই রপ্তানিকারকদের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মোহাম্মদ নাসির এবং ডক্টর মোহাম্মদ হেলাল আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব নাসির, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে দীর্ঘ মেয়াদ ধরে আমরা দেখছি যে হরতাল অবরোধ, যে রাজনৈতিক সহিংসতা, এর ফলে ঠিক আপনাদের যে বিজনেসে যা ক্ষতি হয়েছে, আমি যদি বলি বিজনেস কস্ট যেটা বেড়েছে, ঠিক কোন কোন খাতে আসলে কীভাবে বেড়েছে, কতটা পরিমাণ বেড়েছে? আপনাকে ধন্যবাদ। আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাই। আসলে হরতাল অবরোধ অর্থনীতির চরম শত্রু। আমি সবসময় যেটা বলি, হরতাল এবং অবরোধের সাথে অর্থনীতি পাশাপাশি চলতে পারে না। আজকে আমাদের একটা কাভার্ড ভ্যান ঢাকা থেকে চিটংয়ে, যেখানে 15 থেকে 20,000 টাকা ছিল, আজকে 1,10,000 টাকা। এরপরও ওই কাভার্ড ভ্যান মালিকরা কিন্তু এই কাভার্ড ভ্যান সরবরাহ করছে না, কারণ প্রতিমধ্যে সীতাকুণ্ড বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়ার এক ভয় আছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই অবরোধের কারণে, হরতালের কারণে আপনাদের প্রতিবেদনে একটু আগে দেখলাম কত মাল যে আপনার এয়ার লিফটিং হচ্ছে, ডিসকাউন্ট হচ্ছে, ক্যান্সেলেশন হচ্ছে, তার কোনো শেষ নাই। আমি শুধু একটা জিনিস বলতে চাই, গত 2 মাসে 1,34,000 টন পণ্য এয়ার শিপমেন্ট হয়েছে। ধরে নিলাম যদি 1 টনের এয়ার লিফটিং চার্জ যদি $4,000 হয়, তাহলে কত হয়? আপনার পাশাপাশি কোনো বায়ার এখন বাংলাদেশে আসছে না। একটু আগে সালাম মুর্শিদি সাহেব, আমাদের বিজিএমের প্রাক্তন প্রেসিডেন্ট, উনি বলেছেন যে ওনাদের আস্থা নাই। আলটিমেটলি এখানে যদি অর্ডার প্লেস করা হয়, এই অর্ডারটা যে শিপমেন্ট হবে, ওই আস্থায় তারা বিশ্বাস করতে পারছে না। আমাদের আজকে সার্বিক অবস্থা হয়েছে, আমরা মুমূর্ষু অবস্থায় আছি, আমরা পথে নেমে গেছি, আমরা পোশাক শিল্প আজকে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। ধন্যবাদ। ডক্টর হেলাল, আপনার কি মনে হয় এটার দীর্ঘমেয়াদী কি প্রভাব পড়তে পারে? নেতিবাচক প্রভাব তো বটেই। না, এখন এটা কতদিন চলবে তার উপর ডিপেন্ড করে। আমরা জানি না এই সমস্যার সমাধান যদি অনিশ্চয়তা চলতে থাকে, এখন ধরেন উনি যে কথাটা বললেন যে এয়ার লিফটিং হচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, এখন যদি এয়ার লিফটিং এর মাধ্যমে যদি আপনারা কিছুদিন যদি হয়, ওনারা হয়তো প্রফিট কমে যাবে, সেটা তারা হয়তো কন্টিনিউ করতে পারবেন, কিন্তু কন্টিনিউয়াসলি তো ওনারা এয়ার লিফটিং দিয়ে চালাতে পারবেন না। যদি বিদেশি বায়াররা কি চায়, তারা কম দামে কিনতে চায়, এট দ্য সেম টাইম যখন লাগবে তখন তাদের চায়। ফলে এই যে সাপ্লাইয়ের যে কনসিস্টেন্সি, যদি এই সাপ্লাই ইন্টারাপশন চলতেই থাকে, কিছুদিন ওনারা হয়তো এয়ার লিফটিং দিয়ে চালাবেন, কিন্তু সেটারও একটা লিমিটেশন আছে। কারণ এয়ার লিফটিং করার জন্য তো আপনার মনে করেন যে এয়ার লিফটিং এর জন্য যে আপনার যে কমিউনিকেশন, সেখানেও তো ব্লক আছে, সেটাও আছে। এবং তাদের যে সরবরাহ, সেটাও তো এখন বোধহয় সরবরাহ কমে এসেছে।
আপনাদের ফ্যাক্টরি থেকে পূর্ণ ক্যাপাসিটিতে উৎপাদন করতে পারছেন? না, আপনার একে তো হচ্ছে আমাদের পরিবহন, যেটা শুধু অনলি যে স্টিচিং করলে হবে না, এখানে পাশাপাশি এমব্রয়ডারি আছে, ওয়াশিং আছে, প্রিন্টিং আছে। Right. এই মালগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এখানে প্রোডাক্টিভিটি অলমোস্ট আপনার 30 to 40% কমে গেছে। প্লাস আপনার চিটং থেকে যদি কাঁচামাল যদি ফ্যাক্টরিতে না আসে, এই ফ্যাক্টরিগুলো রান করা তো শুধুমাত্র প্রোডাকশন ইন্টারাপশন না, মানে আপনার সাপ্লাই ইন্টারাপশন না, Production প্রোডাকশন interruption হবে। প্রোডাকশনের জন্য আপনার তো ইনপুটগুলো লাগবে, যেগুলো বললেন কাঁচামাল লাগবে, এবং প্রোডাকশনের জন্য তো আপনার ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে। আর আপনার কি মনে হয় যদি এই যে বায়াররা আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা কি আসলে আর আদৌ ফিরে আসবে? না, এখনো আমি মনে করি যে জায়গায় আছে, যে সেখান থেকে যদি আমরা ব্যাক করতে পারি, সমস্যা হয়তো হবে না। ঠিক আছে, কিন্তু যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং তারা যে বায়াররা যদি বিকল্প সোর্স সন্ধান করে পেয়ে যায়, এবং যদি দেখে যে ওখানে ঠিক আছে একটু কস্টলি, কিন্তু আমার সাপ্লাই ইন্টারাপশন নিশ্চয়তা নাই, আছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ফলে দীর্ঘমেয়াদে কিন্তু এটা আমাদের জন্য খুব হার্টিং। যেন মোহাম্মদ নাসির, আমরা জানি আপনারা অন দ্য ব্রিঙ্ক অফ রুইন। আসলে আর কতদিন আপনারা এই অবস্থা আপনারা আসলে ম্যানেজ করতে পারবেন, এই যদি অবরোধ চলতে থাকে? মানে আমি তো বললাম, আমরা নাজুক অবস্থায়, আমরা মুমূর্ষু অবস্থায়। হ্যাঁ। আমরা এই মুহূর্তে যেটা দাবি করছি সরকারের কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে, একটা রোগী যখন রক্ত শূন্যতা হয়, তখন তাকে আর্টিফিশিয়ালি কিন্তু ব্লাড সার্কুলেশন করতে হয়। আপনার রোগী যখন মারা যাওয়ার সময় কোরামিন দিতে হয়। আমরা সেই অবস্থায় চলে এসেছি। এখন আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে, সরকারের কাছে কিছু দাবি করেছি। এই দাবিগুলো যদি আপনার মেনে নেওয়া হয়, তাহলে কিছুটা আমরা স্বস্তি পাবো। আমাদের এআইটি যেটা 0.80% করে নেওয়া হচ্ছে, ওইটাকে আমরা 0.40 করে দাবি করেছি যেন কমিয়ে দেওয়া হয়। আমাদের যে টোটাল এক্সপোর্ট এফওবির উপর আমরা 3% ইনসেন্টিভ চেয়েছি। প্লাস আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আপনার ক্লাসিফিকেশন হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকে। আমরা যদি ইনস্টলমেন্টগুলো ঠিক মতো দিতে না পারি, ব্যাক টু ব্যাক পেমেন্ট করতে না পারি, আগামী 1 বছরের জন্য যাতে আমরা পোশাক শিল্পের মালিকরা যাতে ক্লাসিফাইড না হয়, সেই ব্যবস্থাটুকু যেন করা হয়। এবং আপনি যেগুলো বলছেন যদি সবগুলো করা হয়, তারপরেও যদি এই টার্মোয়েল চলতে থাকে, তাহলে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যাংকগুলোকে, যাদের লোন রিশেডিউলিং করার ক্ষেত্রে আইন শিথিল করা হচ্ছে, রুলস শিথিল করা হচ্ছে। তাহলে ডক্টর হেলাল, আপনার কি মনে হয় যদি এই অবস্থা চলতে থাকে, এটা শুধু গার্মেন্টসের ক্ষেত্রে, অর্থনীতি সবকিছুর জন্য হচ্ছে, তাহলে তো ইন টার্ম আবার একই খাতে, ব্যাংকিং খাতে এটার বড় একটা নেগেটিভ আপনি দেখেন, এটা সাময়িকভাবে হয়তো ওনাদের কস্ট একটুখানি কমাবে, ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে পোশাক শ্রমিকদেরকে যে মজুরি, সেটা ওনারা বাড়িয়ে 5300 টাকা করেছেন, তাই না? তো এটা কিন্তু আমরা মনে করি জাস্টিফাইড, ওনারা দিয়েছেন, ফাইন, উই আর হ্যাপি। কিন্তু এই চাপটা কিন্তু হঠাৎ করেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এসছে। তো ওই পোশাক শিল্পের আপনার শ্রমিকদেরকে যখন আপনি যে মজুরি বাড়ালেন, সেটা কস্টে আপনার কস্ট বাড়িয়ে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার অন্যান্য কস্টগুলো, আপনি যখন ট্রাক পুড়িয়ে দিচ্ছে, তখন তো কস্ট বেড়ে যাচ্ছে, এয়ারলিফটিংয়ের কস্ট বেড়ে যাচ্ছে। সেখানে ওই আপনার যে কথা বললেন যে লোনগুলোর ক্ষেত্রে মানে যখন ক্লাসিফাই করবে, সেখানে যে একটু টাইম বেশি দেওয়া হয়, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সাময়িক, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার এইগুলো নিয়ে চলতে পারে না একটা ইন্ডাস্ট্রি, এবং এই ওভারঅল ইকোনমি চলতে পারে না, কখনোই চলতে পারে না। কিন্তু আমরা জানি না, এর সমাধানের আমরা কোনো পথ দেখছি না। জনাব নাসির, আপনার এই মুহূর্তে যা বায়ার যারা আছেন, তাদের ঠিক কোয়ারিগুলো কি স্পেসিফিক, যদি মানে আপনি যদি বলতেন যে তারা কি জানতে চায়, যে তারা তো আসলে সাপ্লাইটা চায়, নিরবিচ্ছিন্ন সাপ্লাই চায়। আপনাদের মেইন কোয়ারি হচ্ছে এটা শেষ হবে কবে, কোথায় শেষ হবে, কখন আমাদের এই পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, আচ্ছা, তখন তারা অর্ডার প্লেস করার জন্য চিন্তা করবে। এখন উনি যেটা বলেছেন হেলাল সাহেব, যে আপনার একটা বায়ার যদি অন্য দেশে চলে যায়, ওইখানে যদি সেট হয়ে যায়, সে কিন্তু আবার এখানে ব্যাক করে আসবে না বাংলাদেশে। আর আমাদের কস্ট ইফেক্টিভনেস আমরা $69 এখন মিনিমাম ওয়েজে চলে গেছি, হোয়ারএজ ভিয়েতনামে হলো $81। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বলেন, সব মিলিয়ে আমাদের সক্ষমতা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমরা কিন্তু ওই চিপ অবস্থার মধ্যে এখন আর নাই। আমরা সেক্ষেত্রে বায়াররা এখানে চ্যারিটেবল করার জন্য কেউ কিন্তু আসবে না, তারা আসবে সে যেখানে ভালো প্রাইস পাবে, ইন টাইম ডেলিভারি পাবে, সেখান থেকে কিন্তু সে পণ্য কিনবে। যদি ইন্ডিয়াতে পায়, যদি ভিয়েতনামে পায়, যদি কম্বোডিয়াতে পায়, সেখানে যদি একবার যদি সেট হয়ে যায়, তারা কিন্তু আর ব্যাক করবে না। এবার আর্টির সাথে অ্যাড করি পারসেপশন, যেটা একটা অর্থনীতি সম্পর্কে, যেমন আপনি দেখেন কিছু কিছু দেশ কিন্তু বলেছে যে বাংলাদেশে যখন ভিজিট করবে একটু কেয়ারফুল হওয়ার জন্য, রাইট, তার নাগরিক। তো এখন ওই দেশে একজন ব্যবসায়ী কি করবে? ব্যবসায়ী যখন আপনি অর্ডার প্লেস করবে, তখন তার মাঝখানে থাকবে এই দেশের প্রবলেম চলছে, রাইট? ডক্টর হেলাল, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাদ্যগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি অবরোধের পোশাক খাত নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন
বিজিএমই এর পরিচালক মোহাম্মদ নাসির এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল। ডক্টর মোহাম্মদ হেলাল, জনাব নাসির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব নাসির, আপনার কাছে প্রশ্ন যে আমরা সাম্প্রতিক সময় দেখেছিলাম যে শুধু গার্মেন্টসের যারা ওনার আছেন তারা না, বাংলার সকল ব্যবসায়ী এফবিসির অধীনে এই যে সাম্প্রতিক সময় যে রাজনৈতিক সংঘাত চলছে এটার সমাধানে আপনারা এক ধরনের কর্মসূচি দিয়েছিলেন, যেটা আপনারা করলেন সাদা ফ্ল্যাগ মিছিল করলেন। এরপরে বোধহয় আপনারা বলেছিলেন যে এরপরে আপনারা কর্মসূচি দিতে পারেন, বা এরপরে আর আমরা দেখছি না আপনার কোনো উদ্যোগ দেখছি না। আপনারা কি আসলে হতাশায় পড়েছেন? না, দেখুন, আসলে প্রথমে বিজেপি থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী দুই জায়গায় কিন্তু আমরা গিয়েছিলাম বিজেপির পক্ষ থেকে, বিসিসি এর পক্ষ থেকে, যাতে এই অর্থনীতিকে যে কোনোভাবে বাঁচিয়ে রাখা যায়। রাইট। কারণ এই রাজনীতি, আমরা কোনো অসুস্থ রাজনীতি আমাদের এই ব্যবসায়ী সমাজ বলেন, সুশীল সমাজ বলেন, কেউ চায় না। আমরা সবাই এখান থেকে পরিত্রাণ চাই, যার কারণে আমরা পরবর্তীতে মানববন্ধন করেছি বিজেপির সামনে। বিসিসি এর আহ্বানে আমরা এরপরে আপনারা যে সর্বশেষ করলেন, এরপরে বলেছেন এরপরে আপনারা কর্মসূচি দিতে পারেন, এরপরে কিছু আমরা জানি না, আমি এটাই জানতে না, চাচ্ছি। পরবর্তী এরপরে কি হলো? কর্মসূচি এখনো নির্ধারিত হয় নাই। আমাদের এই পরবর্তী কর্মসূচি নির্ধারিত হওয়ার অপেক্ষায় আছে, হয়তো আমরা যাব সেই দিকে কথা বলবো। তো আমি যেটা বলি, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু ভিন্নমত থাকতে পারে, তীব্র বিরোধিতা এটা আমরা সবাই বলছি, শুধু বলছেন না আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা তীব্র বোঝেন না। বিরোধিতা থাকবে। সেটাই। তারপরও আমি আশা করি রাতের অন্ধকার যত দীর্ঘই হোক না কেন, সকালের সূর্য উদয় হবে। আমাদের রাজনীতিবিদদেরও সদিচ্ছা প্রতিফলন আমরা দেখব। এই দেশটাকে আমরা এই অন্ধকার থেকে আমরা আলোর পথে এগিয়ে যাবো, এটা আমরা আশা করি। ধন্যবাদ জনাব নাসির। ডক্টর মোহাম্মদ হেলাল, আমরা অনেক সময় বলে থাকি যে যেটা ব্যবসায়িকরাও দাবি করে থাকেন যে রাজনীতি বাইরে রাখা হোক এই ব্যবসা খাতকে। আমরা যদি গার্মেন্টস সেক্টরের কথাই বলি, গার্মেন্টস সেক্টরকে যদি আমরা এই হরতাল অবরোধের বাইরে রাখি, আমরা যদি বিশেষ ব্যবস্থায় চিটং থেকে ঢাকায় ট্রাক চলাচল করে যেখানে পণ্যবাহী ট্রাক আসতে পারে, এরপরেও কি আপনার মনে হয় যে এই গার্মেন্টস সেক্টর বা ব্যবসা চলবে? হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে যদি সেটা করা হয়, স্টিল আমরা হ্যাপি হবো যে আচ্ছা একটা কিছু কনসার্ন তাদের আছে, Right. তাই না? যে অর্থনীতি ডুবে যাচ্ছে কিন্তু তারা কিছু চেষ্টা করছেন করার। তারপর আপনি খেয়াল করেন যে অর্থনীতি যদি আপনার সকল সেক্টর যদি স্থবির হয়ে যায়, যদি অর্থনৈতিক কর্মকাণ্ড না চলে, তাহলে কিন্তু আলাদা করে আপনি গার্মেন্টসের প্রোডাকশন টিকে রাখতে পারবেন না, আলাদা করে দেখা যাচ্ছে আপনি মার্কেটকে ধরে রাখতে পারবেন না। ফলে আপনার যে গার্মেন্টসের শ্রমিক ফর এক্সাম্পল, সেই শ্রমিক কিন্তু আপনার সব কিছুর সাথে কিন্তু জড়িত, তাই না? আজকে আপনার শ্রমিক যে আপনার কাজ করবে, সে যে আপনার মানে গ্রোসারি কিনবে, সে যে শাকসবজি কিনবে, যদি সেটা যদি না কিনতে পারে, তো সেটা কিন্তু আপনার ডিসরাপশন, রাইট? ফলে অর্থনীতি যদি আপনার সব দিকে যদি আপনার স্থবিরতা থাকে, তাহলে একটা সেক্টরকে আলাদা করে আপনি বেশি দিন রাখতে পারবেন না। কিন্তু সেটা করলেও আমি বুঝবো যে আর থেকে তাদের কনসার্ন আছে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা এখন প্রেসারে নাই কেন? কারণ একমাত্র আপনার আরএনজির এক্সপোর্ট থেকে অনেক বেশি ডলার এসছে, প্লাস আমাদের রেমিটেন্স এসছে। এখন আপনি দেখেন আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট নাই, বন্ধ হয়ে এখন আপনি দেখেন রেমিটেন্স গেছে। টান পড়ছে, কিন্তু আপনার আমাদের কিন্তু অনেকেই প্রবাস থেকে কিন্তু আপনার বের করে দিচ্ছে, আপনার মিডল ইস্টে কিন্তু প্রবলেম Right, হচ্ছে। right. তো যদি আপনার রেমিটেন্সে টান পড়ে আর যদি আপনার এক্সপোর্ট যে একমাত্র খাত যদি সেটা এফেক্টেড হয়, তারপরের দিকে আপনি যদি সমঝোতায় আসেন পলিটিক্যাল, তারপরে কিন্তু আপনার অর্থনীতি চালানো কঠিন হয়ে যায়। খুবই স্বাভাবিক। দীর্ঘমেয়াদের যে আমাদের ড্যামেজটা হচ্ছে সেটাকে মাথায় রাখতে হবে। আমাদের একজন দর্শক আরিফ, উনি জানাচ্ছেন, প্রশ্ন পাঠিয়েছেন যে সরকারের উচিত একটি সেপারেট মিনিস্ট্রি করা উচিত, যাতে আরএমজি সেক্টর এর মাধ্যমে সুবিধা পেতে পারে। যেমন আছে, আপনার কি মনে হয় একটা সেপারেট মিনিস্ট্রি হলেই সকল সমস্যার সমাধান হবে বা সুন্দর প্রয়োজন? প্রশ্ন করেছেন, এটা আমাদের কিন্তু দীর্ঘদিনের দাবি, আপনাদের দাবি? আমাদের দাবি। আচ্ছা। একটা সেপারেট অ্যাপারেল মিনিস্ট্রি যদি হয়, আমরা এখন বিভিন্ন মিনিস্ট্রিতে আমাদেরকে দৌড়াতে হয়। আমাদের যদি ইন্ডিভিজুয়ালি যদি একটা অ্যাপারেল মিনিস্ট্রি থাকে, আমরা যেখানে গিয়ে আমাদের সব সমস্যা, আমাদের সমাধানটুকু আমরা ওখান থেকে নিয়ে আসতে পারবো, আমাদের জন্য অনেক উপকার হবে। আমি একটু ভিন্নভাবে দেখি। আমরা সবসময় সবকিছু বলি যে সবকিছুর জন্য যদি আলাদা মিনিস্ট্রি করা হয়, তাহলে তো আর আমি জানি না, আমরা লেবার এমপ্লয়মেন্টের দেখেছি, প্রবাসী কল্যাণের জন্য আলাদা দেখেছি মন্ত্রণালয়, তাতে কি সমাধান হয়েছে? না, অবশ্যই প্রবাসী কল্যাণ এতে এক মন্ত্রণালয়, ধরনের কস্ট কিন্তু বেড়ে যায়। না, নতুন মিনিস্ট্রি, নতুন আমি একটু শেষ করি। আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করার পরে কিছুটা হলেও যারা প্রবাসী শ্রমিক যারা আছেন তারা উপকৃত হচ্ছে। আমি মনে করি পাশাপাশি যদি আমাদের অ্যাপারেল মিনিস্ট্রিটা করা হয়, এই গার্মেন্টস এর জন্য আপনার যে সেক্টরটা বাংলাদেশের রপ্তানির 80% যোগান দিচ্ছে, তাদেরকে যদি আপনি একটু মূল্যায়ন করেন, তাদের ওই মিনিস্ট্রিটা যদি করা হয়, অনেক কিছু সুবিধা হবে। ডক্টর হেলাল, আপনার কি মনে হয়? আমি এখানে বলবো যে আপনি যে কোনো দেশে আপনি তাকিয়ে দেখবেন, ইন্ডাস্ট্রি একটা মিনিস্ট্রি আছে, রাইট? তো ওই মিনিস্ট্রি যদি আপনার একটা ইফিশিয়েন্টলি আলাদা ওয়ার্ক একটা করে, সেকশন, ডিপার্টমেন্ট সেকশন যদি ইফিশিয়েন্টলি ওয়ার্ক করে তাহলে কিন্তু প্রবলেম না। যদি ইফিশিয়েন্টলি ওয়ার্ক না করে, আপনি যদি আলাদা একটা করেন, আপনি যেটা চাচ্ছেন সেটা ওয়ান স্টপ সার্ভিস, এটা পেলেই তো হলো। এটা পেলে হলো। আচ্ছা, Right. 2 নম্বর, আজকের যে বাস্তবতা, সেখানে যদি আপনার
একাধিক মিনিস্ট্রি আপনার গার্মেন্টস যখন খোলা হয়, এটা কিন্তু রিলেভেন্ট না, রাইট? আজকের বাস্তবতায় কিন্তু আমরা চাই কি যে পলিটিক্যাল একটা সমঝোতা, যেখানে ওভারঅল ইকোনমি যেভাবে এফেক্টেড ইনক্লুডিং আপনার আরএনজি, সেটাকে আমাদের টেক কেয়ার করতে হবে। আর স্বাভাবিক সময়ের জন্য আপনি যেটা চাচ্ছেন ওয়ান স্টপ সার্ভিস, সেটা যদি আপনার আলাদা মিনিস্ট্রি করে হওয়া অসুবিধা নাই, ঠিক আছে, আমাদের তো হচ্ছে এরকম মিনিস্ট্রি, আলাদা মিনিস্ট্রি একটা হোক। কিন্তু আমি বলছি সবচেয়ে বড় এখন ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনার পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, টার্মোইল যেটা, সেটাকে যদি আমরা বাগে না আনতে পারি, যদি পলিটিশিয়ানরা এটাকে সলভ না করতে পারেন, তাহলে আমরা প্রবলেমে পড়বো। প্রবলেম তো পড়ে আছি, পড়েই আছি। কিন্তু আমরা যেটা বলছিলাম জনাব নাসির আপনার সাথে, যে এর পরবর্তীতে কর্মসূচি আপনারা এখনো ঠিক করেননি, না, এখনো। বা আপনার কি ধারণা আছে বা আপনারা কবে করবেন, আর কি সময় আছে আসলে আমাদের? না, অ্যাকচুয়ালি এখন তো মনে করুন যেখানে যাচ্ছে আপনার 5 তারিখে নির্বাচন, 5 তারিখে নির্বাচন হয়ে যাবে, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছে, সাংবিধানিক আলোকে কিন্তু ওই নির্বাচন হয়ে যাবে। পরবর্তী ধাপে কি অবস্থায় দাঁড়ায় সেটা নিয়ে আমাদের বিসিসিআই, বিজিএমই, বিকেএমই, আদার সংগঠনগুলো বসে কি করা যায়। এটা যদি লিঙ্গারিং হয়, এই অবরোধ হরতাল যদি আরো লিঙ্গারিং হয়, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রোববার পর্যন্ত কিন্তু আমরা কিছু একটা আমরা কোনো হরতাল বা অবরোধ দেখতে পাবো না, হ্যাঁ, হয়তো রোববার পর্যন্ত মনে হচ্ছে, জানি না, হয়তো মাঝখানে হয়েও যেতে পারে। তার পরবর্তী আমরা করণীয়টা নির্ধারণ করব। জনাব হেলাল, আমাদের হাতে সময় খুবই কম, অল্প সময় যদি আপনার শেষ আশাবাদ। আমার আশাবাদটা হলো যে আমি মনে করি যে পলিটিশিয়ানরা অল টুগেদার, তারা রাজনীতিবিদ, তারা এখনো একটা প্রবলেম সমাধান করতে পারেন নাই। ভাগ ভাগ করে হয়তো ওনারা ক্লেম অনেক কিছু করবেন, কিন্তু আমি মনে করি যে রাজনীতির বাইরের থেকে আমি যেভাবে দেখি, সামগ্রিকভাবে পলিটিশিয়ানরা ফেল করেছে এটা সলভ করতে। এটা তাড়াতাড়ি সলভ যদি না করা হয়, তাহলে ক্রাইসিসে পড়বে। ধন্যবাদ ডক্টর হেলাল, ধন্যবাদ জনাব নাসির, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।